সাদ্দাম কিন্তু বেসিক্যালি আমেরিকান একজন অ্যালাই ছিলেন এবং পরবর্তীতে 2006 সালে তাকে যখন ফাঁসিতে ঝোলানো হচ্ছে তখন যে আজকের ইরান সে আবার আমেরিকান অ্যালাই। আমেরিকার যে সাম্রাজ্যবাদ তার যেই মানে সবসময়ের মধ্যে তার যে স্ববিরোধিতা এটা আমরা ধরে নিতে পারি যে কেউই তার ফাইনাল বন্ধু হয় না এবং তার যে লক্ষ্য মধ্যপ্রাচ্যকে বা মিডল ইস্টকে কেন্দ্র করে ইরাক হোক ইরান হোক সবাই তার শত্রু। আমরা জানি যে এটা একটা অনন্ত যুদ্ধ, এই যুদ্ধের কোনো শেষ নাই, দুনিয়ার একটা বড় বদল ঘটছে এবং সেই বদলের পরবর্তীতে আইসা দাঁড়ায়া আমরা এখন জানি যে জাস্ট আলী খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে আপনি আসলে ইরাক যেভাবে জয় করে ফেলছেন ইরান আপনি সেভাবে জয় করে ফেলতে পারবেন না। স্যাড বাট ট্রু, আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব, আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিও শিরোনামে, যে সাদ্দাম টু খামেনি আমেরিকান সাম্রাজ্যবাদের হাতে। আমরা দেখতে পাইলাম যে একটা ঈদের দিন সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল, তার প্রায় 19 বছরের মাথায় রমজান মাসের শুরুতে খামেনিকে হত্যা করা হইল মিসাইল মারার মধ্য দিয়া। এবং আজকে যখন আমি আলাপ করতে বসছি তার আগে দেখতে পাইলাম যে ইরানের যে সিকিউরিটি চিফ আলী লারজানি তাকেও হত্যা করছে আমেরিকা। তো এই যে আমেরিকান সাম্রাজ্যবাদের হাতে বা আমেরিকা ইসরায়েল সংঘের হাতে এভাবে যে মিডল ইস্টের নেতারা মারা যাইতেছেন তার একটা ক্রোনোলজিক্যাল বা একটা ধারাবাহিক ব্যাপ্তি আছে এবং এটার মধ্যে দিয়া মানে আমরা হয়তো মানে ধারণা করতে পারি বা বুঝতে চেষ্টা করতে পারি যে আমেরিকান সাম্রাজ্যবাদ আসলে শেষ পর্যন্ত কী চায়। আপনারা নিশ্চয়ই জানেন যে 2006 সালের ডিসেম্বর মাসে ঈদুল আজহার দিন সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাকে যেই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 1982 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে। সেই 82 সালে 148 জন বা 150 জন শিয়া ধর্মাবলম্বী ব্যক্তিকে হত্যার দায়ে সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এই ট্রায়াল নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, আমি সেই সব আলাপে ঢুকতে চাই না। তবে একটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত ইরাক ইরানের যে সংঘাত বা যুদ্ধ সেখানে কিন্তু সাদ্দামকে বা ইরাককে এই আমেরিকা বা আমেরিকার সাম্রাজ্যবাদ তারাই সাহায্য সহযোগিতা করছিল। এবং 2006 সালে ঈদুল আজহার দিন যখন সাদ্দামকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছিল তখন সাদ্দামের যে অবস্থান এবং ইরানের অবস্থান সেটাও কিন্তু এক ধরনের বিপরীত বা বিরোধিতাপূর্ণ ছিল। ফলে আপনি যদি চিন্তা করেন যে 1982 সালের যেই ঘটনায় তাকে ফাঁসিতে ঝুলানো হইল বা যেই ট্রায়ালের মধ্যে দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হইল সেই 1982 সালের সময়ে সাদ্দাম কিন্তু বেসিক্যালি আমেরিকান একজন অ্যালাই ছিলেন এবং পরবর্তীতে 2006 সালে তাকে যখন ফাঁসিতে ঝুলানো হচ্ছে তখন যে আজকের ইরান সে আবার আমেরিকান অ্যালাই। ফলে আমেরিকার যে সাম্রাজ্যবাদ তার যেই মানে সবসময়ের মধ্যে তার যে স্ববিরোধিতা এটা আমরা ধরে নিতে পারি যে কেউই তার ফাইনাল বন্ধু হয় না এবং তার যে লক্ষ্য মধ্যপ্রাচ্যকে বা মিডল ইস্টকে কেন্দ্র করে ইরাক হোক ইরান হোক সবাই তার শত্রু। কেউ কেউ তার সমসাময়িক বন্ধু হয়ে উঠতে পারে, যেমন 2006 সালে ইরানের যে অবস্থান আর আমেরিকার অবস্থান সেটা এক ছিল, সাদ্দামকে তারা উভয়ই শেষ করতে চাইছিল, কিন্তু ফাইনালি এখন আমরা দেখতে পাচ্ছি যে এই তার সেই ঘটনার 19 বছরের মাথায় এখন ইমাম খামেনিকে আলী খামেনিকে আয়াতুল্লাহ খামেনিকে সেই আমেরিকান সাম্রাজ্যবাদী হত্যা করলো এবং তার মধ্যে দিয়ে একটা নতুন যুদ্ধ শুরু হইল। ফলে আমি যেই জায়গা থেকে আলাপটা করতে চাই তাহলে মানে এই ইরাক ইরান এই যে মানে সাদ্দাম টু খামেনি তার যেই ব্যাপ্তি এই ব্যাপ্তিটাকে আমরা আসলে কিভাবে দেখব। আমি এক্ষেত্রে একজন জেনারেলের মার্কিন জেনারেলের একটা উদ্ধৃতি একটু উল্লেখ করতে চাই। আপনারা নিশ্চয়ই বা কেউ কেউ হয়তো দেখছেন যে ওয়েসলি ক্লার্ক বলে একজন জেনারেল, তিনি আমেরিকান একটা গোপন নথির প্রসঙ্গ উত্থাপন করে বলছিলেন যে আমেরিকা, এটা 2003 সালের কথা, আমেরিকা 2003 সালের পরবর্তী 5 বছরের মধ্যে 7টা দেশকে ধ্বংস করতে চায়। তো সেই 7টা দেশের মধ্যে ছিল ইরাক, সিরিয়া, লেবানন, সুদান, সোমালিয়া এবং লিবিয়া এবং ফাইনালি ইরান। ফলে একে একে আপনারা যদি ইতিহাসটা মানে দেখেন দেখবেন যে আমেরিকা প্রত্যেকটা দেশ একটা একটা করে ধ্বংস করছে। আরব স্প্রিংয়ের মধ্যে দিয়া মধ্যপ্রাচ্যের যে তরুণদের যে জাগরণ হয়েছিল সেই জাগরণের মধ্যে দিয়া তারা একদিকে যেমন মোবারককে বলে দিছিল, অন্যদিকে ঠিকই তারা গাদ্দাফি পর্যন্ত রিচ করছিল। এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে গাদ্দাফি যেই আফ্রিকান সমিতি একটা গড়ে তুলতে চাইছিলেন সেটা রিয়েলি আমেরিকার জন্য থ্রেট ছিল। ফলে তারা গাদ্দাফিকে শেষ করলো। সিরিয়ার ঘটনায় আপনারা জানেন যে সেখানে আল
কায়দাকে পুশ কইরা, আল কায়দাকে একদম সরাসরি সেখানে পুশ কইরা অবশ্যই সিরিয়ার মধ্যে গৃহযুদ্ধ লাগানো হইলো এবং ফাইনালি আপনারা জানেন যে বাশার আল আসাদের পতন হয়েছে। স্বৈরাচারী বাশার আল আসাদ, সেটা বলতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যেই আল কায়দা বিরোধিতায় আমেরিকা ওয়ার অন টেরর এত বছর চালাইলো, সেই আল কায়দার মধ্য দিয়েই বাশার আল আসাদের পতন হইল, সিরিয়ার গৃহযুদ্ধ লাগলো এবং এখন একজন আল কায়দার প্রাক্তন নেতা আমরা বলতে পারি যে এখন সিরিয়ার দায়িত্বে আছে। আপনি আজকে সুদানের দিকে তাকান, সেই সুদানে এখন একটা কমপ্লিট গৃহযুদ্ধের বাস্তবতায় আছে এবং আমরা মানে যেরকম জানি যে আরব আমিরাত কিন্তু সুদানের যে আরএসএফ তাদেরকে সরাসরি সহায়তা দিচ্ছিল, ইরান যুদ্ধের কারণে বর্তমানে সেটা একটু আমরা বলতে পারি যে বিরতির মধ্যে আছে, কিন্তু সুদানের ঘটনা ইত্যাদি ইত্যাদি, আপনি ইরাকের ঘটনা তো আমরা জানি যে একটা ওয়েপন্স, এমন সব ওয়েপন্স আছে যেটা পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে ইত্যাদি কথাবার্তা বলে ইরাকে হামলা চালানো হইলো, সেই হামলার ইরাককে একদম কমপ্লিটলি ধ্বংস করা হইলো। ফলে এই যে বাস্তবতা, এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এবং সেখানে মানে 2003 সালের ঘটনা, সেখানে ইরানও ছিল এবং ফাইনালি আমরা দেখতে পাইলাম যে ইরানেও ফাইনালি ইসরায়েল আমেরিকা সংঘ তারাও হামলা চালাইলো এবং বর্তমানে ইরান একটা যুদ্ধের বাস্তবতায় আছে। ফলে এটার আসলে কারণ কি, মানে কি কারণে আসলে মানে এই 7টা দেশকে আসলে তারা ধ্বংস করতে চায়, বা কি কারণে মধ্যপ্রাচ্যে এত আগ্রহ, মানে একসময়ের বন্ধু সাদ্দাম তাদের শত্রু এবং সাদ্দামকে ফাঁসিতে ঝুলানো হলো, এবং ইরানের যে বাস্তবতা, যেই ইরান এই সাদ্দামদের বিরোধী ছিল, সেই ইরানও এখন তাদের শত্রু। ফলে এখানে আমরা মানে কয়েকটা মোটা দাগে 4-5টা কারণের কথা বলতে পারি। প্রথম কারণ, নোয়াম চমস্কি ঘরানার যেই বুদ্ধিজীবীরা আছেন তারা যে জিনিসটাকে সবসময় জোরালোভাবে হাজির করছেন সময় সময় ধইরা, যে আমেরিকান সাম্রাজ্যবাদ মূলত একটা হেজিমনি সাম্রাজ্যবাদ এবং তাদের যেই নয়া উপনিবেশবাদী ধারণা যে দুনিয়ার উপর তাদের যে প্রভাব আছে, যে কারণে তারা সবচেয়ে বেশি মিলিটারি কস্ট বেয়ার করে, সবচেয়ে বেশি মিলিটারি বাজেট যাদের, ফলে তাদের এই বাস্তবতায় তারা আসলে এই হেজিমনি, এই পাওয়ার, এই মানে দুনিয়ার উপর প্রভাব বিস্তারের এই যে আইডিয়া, আমেরিকা কখনো সেটা থেকে বের হয়ে আসবে না। এবং এর বাইরে মধ্যপ্রাচ্যের যেই সম্পদ, তেল সম্পদ বা অন্যান্য যে সম্পদ, ফলে মধ্যপ্রাচ্যে স্বাভাবিকভাবেই তাদের যে প্রভাব বিস্তারের একটা অনেক বড় মানে প্রয়োজনীয়তা আছে। ফলে স্বাভাবিক কারণেই এই পাওয়ারই বেসিক্যালি পাওয়ারের আকাঙ্ক্ষাই, এই বিশ্বের মোড়ল হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাই তাকে বারবার এই দেশগুলোর এগেনস্টে দাঁড় করায়। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে স্পেসিফিকলি মধ্যপ্রাচ্যের যেই মানে তেল সম্পদ বা জ্বালানি সম্পদ, সেইটা আসলে আমেরিকা কখনোই মানে আমেরিকার যেই মানে গ্লোবাল হেজিমনি, সেই জায়গা থেকে এটা থেকে তারা কখনোই বেরিয়ে আসতে পারবে না। ফলে আপনি যদি জাস্ট চিন্তা করেন যে মানে যেই 7টা দেশকে তারা টার্গেট করলো, ইরাক, সিরিয়া, লেবানন, সুদান, সোমালিয়া, লিবিয়া, ইরান, এই দেশগুলোকে টার্গেট করার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের কিছু অ্যালাই রাষ্ট্র তাদের তৈরি হইল। এবং আপনি যে সৌদি আরবের কথা বলেন, কুয়েতের কথা বলেন, আরব আমিরাতের কথা বলেন, বা বাহরাইন বা ইভেন জর্ডান এবং সাম্প্রতিককালের যেই সব রাষ্ট্র তাদের অ্যালাই হইতে বাধ্য হয়েছে তাদের কথা বলেন, এই রাষ্ট্রগুলোকে ধ্বংস করার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের অ্যালাইদেরকে সোজা রাখতে পারলো এবং তাদের সঙ্গে তাদের যে বাণিজ্য, পেট্রোডলার হিসাব নিকাশ সব কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারতেছে। ফলে তেল সম্পদ একটা মুখ্য কারণ। তৃতীয়ত আরেকটা কারণ আমাদের বিশেষভাবে আলাপে আনতে হবে, সেটা জন মেয়ারশাইমার বা এই ধরনের বুদ্ধিজীবীরা অনেক দিন থেকে আলাপ করতেছেন, বিশেষভাবে জন মেয়ারশাইমার, সেটা হচ্ছে ইসরায়েল লবি। আপনারা খুব ভালোভাবেই জানেন যে ইসরায়েল যে রাষ্ট্রটা, মধ্যপ্রাচ্যের মধ্যে যে ইসরায়েল রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা বেসিক্যালি চায় যে তাদের কোনো ধরনের কোনো থ্রেট বা হুমকি তাদের আশেপাশে থাকবে না। ফলে এই ইসরায়েল রাষ্ট্রের যে ধারণা, ইসরায়েল যেভাবে গইরা উঠছে, সেই ধারণা থেকেই একটা ভয়ানক লবি, যা আমেরিকান প্রশাসন বলেন, আমেরিকান কংগ্রেস বলেন, সংসদ বলেন, সব জায়গায় ব্যাপকভাবে কার্যশীল। এবং খুব ভালোভাবেই জানেন যে আমেরিকায় যারা নির্বাচন করে তাদের অনেককে বড়োভাবে টাকা পয়সা না নিলে ব্ল্যাকমেইলের মধ্য দিয়া ইত্যাদি নানানভাবে তাদেরকে কন্ট্রোল করা হয়। ইভেন ডোনাল্ড ট্রাম্পও তার বাইরে না। ডোনাল্ড ট্রাম্প, আপনাদের মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প এই যে নির্বাচনে তিনি যে প্রেসিডেন্ট হয়েছেন, তার যে প্রধান যেই ভোট, এই ভোট কিন্তু তার একটা যুদ্ধ বিরোধী অবস্থান থেকে তিনি পাইছিলেন এবং তিনি কিন্তু আরবদের মুসলমানদের ব্যাপক ভোট পাইছিলেন। কিন্তু ফাইনালি দেখা গেল যে তিনি আসলে ইসরায়েল যেই সংঘাতে জড়াইতে চায়, সেই সংঘাত থেকে তিনি বের হইতে পারেন নাই। ফলে ইসরায়েল যেহেতু চায় যে তার আশেপাশে কোনো থ্রেট থাকবে না, ফলে যারাই থ্রেট হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যে,
তাদের কাউকে মাথা উঠায় দাঁড় করানো যাবে না এবং তাদের যে কোনো মূল্যে তাদের থ্রেটকে ডিসমেন্টাল করতে হবে। ফলে আজকের ইরান সংঘাত বলেন একদম মানে শুরু থেকে এখন পর্যন্ত এই টোটাল মানে দীর্ঘ ইতিহাসে আপনি ইসরায়েলের রাষ্ট্র হিসাবে কমপ্লিটলি হুমকিমুক্ত থাকার জন্য আসলে এই ধরনের একটা দীর্ঘ যুদ্ধের প্রয়োজনীয়তা আছে। এবং লাস্টলি আরেকটা প্রসঙ্গ আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা খুব ভালোভাবেই জানেন যে যুদ্ধ আধুনিক সময়ে যুদ্ধের নিজস্ব একটা ইকোনমিক্যাল পার্সপেক্টিভ আছে, যে আপনি যখন মানে যুদ্ধ তৈরি করেন তখন সেই যুদ্ধের মধ্য দিয়ে অনেক ধরনের অস্ত্র বিক্রি থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। কিছুদিন আগে যে মাদুরোকে তুলে নিয়ে আসা হইল তার তেলগুলোকে মানে নেওয়ার জন্য, সেই বাস্তবতায় এখন দেখেন এই যুদ্ধের কারণে ইরান আমেরিকার যুদ্ধের কারণে এখন কিন্তু অলরেডি তেলের দাম মানে 100 পার হয়েছে। ফলে এই যে একটা মানে যুদ্ধের যে ইকোনমি সেটাও আমেরিকাকে নানাভাবে যুদ্ধ ইত্যাদির মধ্যে সংযুক্ত করে এবং ফাইনালি তারা সেই জায়গা থেকে ফাংশন করার চেষ্টা করে। তো এখন মানে প্রশ্ন হইল যে এই কারণে তাদের যেই মানে সংঘাত যেটা সেই সাদ্দাম থেকে শুরু করে এখন পর্যন্ত বা আরও আগে থেকে যদি আমরা বলি, আপনাদের নিশ্চয়ই মানে আপনারা যারা ঘাটাঘাটি করেছেন তারা ভালোভাবেই জানেন যে সিআইএর কমপ্লিট মানে অপারেশনের মধ্যে দিয়ে 1953 সালে একজন গণতন্ত্র এবং ভোটের মাধ্যমে নির্বাচিত মোসাদ্দেককে ইরানের প্রধানমন্ত্রীকে উচ্ছেদ করা হয়েছিল, কারণ তিনি ইরানের যে তেল সম্পদ সেটাকে তিনি জাতীয়করণ করছিলেন। ফলে তারপরে আসলে সিআইএর সরাসরি ইনভলভমেন্টের মধ্যে দিয়ে সেই মোসাদ্দেককে সরানো হইল এবং এই রেজিম চেঞ্জের ইতিহাস আপনি অন্যান্য ভেনেজুয়েলা থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গায় আপনি দেখতে পাবেন। ফলে এই যে মানে বাস্তবতা, এই বাস্তবতার তো আসলে খুব স্বাভাবিকভাবে এর কোনো শেষ নাই। আপনি যদি চিন্তা করেন যে ইসরায়েল রাষ্ট্রের যে হুমকি, সেই হুমকি কি শেষ হবে? সেই হুমকি তো শেষ হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে যে ইরান যেইভাবে তার যেই মানে প্রতিরোধের জায়গাটা তৈরি করছে, লেবাননে তার যে হিজবুল্লাহর কথা বলেন বা ইয়েমেনে তার যে হুতিদের কথা বলেন এবং এর আগে সিরিয়ায় বা অন্যান্য জায়গায় তার যে ইনভলভমেন্ট, এই টোটাল ইনভলভমেন্টটার মধ্যে যে ব্যাপকতা আছে সেই ব্যাপকতা তো আসলে ইসরায়েলের জন্য হুমকি। ফলে ইসরায়েল যেভাবে আমেরিকাকে এই যুদ্ধে জড়াইতে চাইছে, ফলে ইসরায়েল আদৌ একটা মানে সিকিউরিটি মানে একদম সেফ একটা রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারবে কিনা সেটা তো মানে ইসরায়েলের জন্য কোনো মানে স্বাভাবিক কোনো মানে ভবিষ্যৎ তার সামনে নাই। ফলে ইসরায়েল যেমন এই যুদ্ধে আমেরিকাকে নিয়ে আসবে এবং এইটা যেন অবধারিত ছিল, অ্যাট দ্য সেম টাইম আপনি গ্লোবাল ইকোনমির কথা চিন্তা করেন, আমেরিকার যে হেজিমেনি সেটাও আসলে কমপ্লিটলি কখনোই বিলুপ্ত হবে না এবং তারা আসলে এই অনন্ত যুদ্ধের দিকে আগায় যাবে। ফলে এটা চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেই জায়গা থেকে আলাপটা শুরু করছিলাম যে সাদ্দাম টু খামেনি, সেই জায়গা থেকে এখন আমরা যদি বর্তমান পার্সপেক্টিভে বর্তমান সময়ের বাস্তবতা দেখতে চাই যে সেই সময়ের সঙ্গে এই সময়ের আসলে কোনো তফাৎ আছে কিনা, আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটা তফাৎ আছে এবং এই তফাতেই এই বর্তমান বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে ইরানের প্রধান নেতাকে, ইরানের সিকিউরিটি চিফকে, ইরানের বড় বড় সব মানে যারা দায়িত্বে আছে তাদেরকে মানে হত্যা করার পরেও আসলে আমেরিকা কিন্তু আসলে সুবিধা করে উঠতে পারতেছে না। তার বেসিক কারণ আপনারা যারা মানে 2003 সালের মানে নিউজ ইত্যাদি ঘাটাঘাটি করেন বা করবেন তারা খুব ভালোভাবে দেখতে পাবেন যে ইরাকে যখন বুশ হামলা করলেন তার কিছুদিনের মধ্যে রাশিয়া এবং চীন তারা কিন্তু আসলে এটাকে এক ধরনের অ্যালাউ করছিল। রাশিয়া তো প্রায় সরাসরি অ্যালাউ করছিল, অন্যদিকে চীন এক ধরনের নিন্দা ইত্যাদি জানাইলো, তারাও অ্যালাউ করতে বাধ্য হয়েছিল। ফলে 2003-এর যে বাস্তবতা, সেই বাস্তবতার যে বদল হয়েছে সেটাই মূলত সাদ্দামের সঙ্গে বর্তমানের যে খামেনি তার আসলে তফাৎ। আপনি মানে গত 20 বছরের যে দুনিয়ার ইতিহাস সেটা হচ্ছে যে মানে রাশিয়ার পুতিনের যে রাশিয়া, সেই রাশিয়ার উত্থান এবং চীনের উত্থান, এবং এই দুইটা উত্থানের মধ্য দিয়েই আপনি যদি বর্তমান যুদ্ধটাকে মানে চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে খুব ক্লিয়ার একটা বাস্তবতা দেখতে পাচ্ছেন যে গ্লোবাল সাপ্লাই চেইন বলেন বা ইত্যাদি যত ধরনের মানে আমেরিকা সাম্রাজ্যবাদ বিরোধী যত ধরনের অবস্থান আছে সেখানে কিন্তু রাশিয়া, চায়না, ইরান তারা একটা গুরুত্বপূর্ণ শক্তি, এবং ব্রিক্স ইত্যাদির কথাও যদি আপনি বলেন সব কিছুই আসলে একটা মাল্টিপোলার বা আমেরিকা বিরোধী একটা দুনিয়ার ইঙ্গিত আমাদেরকে দেয়। এবং আপনাদের নিশ্চয়ই জানার কথা যে ইরানের সঙ্গে কিন্তু চায়নার খুব ভালো চুক্তি ইত্যাদি আছে যে তোমরা আমাদেরকে তেল দিবা, আমি তোমাদেরকে টেকনোলজি, অস্ত্র ইত্যাদি সব ধরনের সাপ্লাই দিব। এবং ইরানের যে ক্যাপাসিটি, তারা যে এইভাবে দিনের পর দিন মিসাইল মেরে যেতে পারতেছে, তারা যে এমন মানে আমেরিকান বড় বড় মানে রাডার বা রণতরী ইত্যাদি
নানা জায়গায় যে খুব ভালো মানে যুদ্ধ অপারেশন চালাইতে পারতেছে, তার বেসিক কারণ যে তাদের কাছে আসলে প্রচুর পরিমাণে তথ্য ইন্টেলিজেন্সের হাত থেকে, চায়নার ইন্টেলিজেন্স বলেন, তাদের হাত থেকে তারা পাচ্ছে। ফলে এই যে একটা তফাৎ হয়েছে, এই তফাৎ আমাদেরকে নির্ধারণ করে দেয় যে 2003 বা 2006 সালের যে সাদ্দামের যেই মানে পতন বা ইরাকের যে পতন, সেই বাস্তবতার সঙ্গে আজকে মিলাইলে হবে না। আজকে আমরা জানি যে খামেনিকে হত্যা করার জাস্ট আধা ঘন্টা পরে ইরান পাল্টা হামলা করছে এবং এখনও পর্যন্ত সেই হামলা চলমান আছে। এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে ইসরায়েল অলরেডি, ইসরায়েলের যে ইন্টারসেপ্টর বলেন যে তাদের যে প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থা, সেই জায়গাও কিন্তু আসলে তাদের সাউথ কোরিয়া থেকে ইত্যাদি থার্ড মিসাইল বা অন্যান্য জিনিসপত্র নিয়ে আসার জন্য তাদের আসলে অলরেডি আলাপ আলোচনা করতে হচ্ছে। ফলে আমরা জানি যে এটা একটা অনন্ত যুদ্ধ, এই যুদ্ধের কোনো শেষ নাই। আমেরিকান সাম্রাজ্যবাদী যেই বাস্তবতা, সেটা থেকে আমাদের মুক্তি নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দুনিয়ার একটা বড় বদল ঘটছে এবং সেই বদলের পরবর্তীতে আইসা দাঁড়ায়া আমরা এখন জানি যে জাস্ট আলী খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে আপনি আসলে ইরাক যেভাবে জয় করে ফেলছেন, ইরান আপনি সেভাবে জয় করে ফেলতে পারবেন না। এবং ইরাককে আপনি যেভাবে ট্রুপস নামায় দিয়ে আপনি ইরাককে জাস্ট কয়েকদিনের মধ্যে সেখানে সাদ্দামের কারাগারকে আবু গারিব কারাগারে রূপান্তরিত করছিলেন, সেটা আপনি এখন পারবেন না, আপনি সেটা এখন পারতেছেন না। মানে এই যে বদলটা হয়েছে, সেই বদলই একটা অনন্ত যুদ্ধের ধারণার পরেও আমাদেরকে ইঙ্গিত দেয় যে আমাদের এখনও আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা তার বিরোধিতায় আমাদের এখনও আশাবাদের জায়গা আছে। এবং সেই আশাবাদী আমাদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি যে বর্তমান যে ইরান সংঘাত এবং ইরানের যে প্রতিরোধ, ইরানের যেভাবে ইসরায়েলের এগেনস্টে ইসরায়েল আমেরিকা লবি বা আমেরিকান সাম্রাজ্যবাদের এগেনস্টে কাজ করতেছে, সেই আশাবাদী আমাদের মানে আগামী দিনগুলো দেখতে হবে। আমেরিকা তার অনন্ত যুদ্ধ শেষ করবে না, কিন্তু দুনিয়ার যে বদল ঘটছে, সেই বদল থেকেও আসলে আমেরিকার মুক্তি ঘটবে না।